আজ আমরা জানব বিশ্বের সবচাইতে বড় গণতন্ত্র মানে ভারতের সংবিধান তৈরির সেই অবিশ্বাস্য গল্পটা। চলুন শুরু করা যাক। একবার ভাবুন তো কি বিশাল একটা চ্যালেঞ্জ। একটা দেশ যেখানে শয়ে শয় ভাষা, হাজারো রকমের সংস্কৃতি, আর সেই কোটি কোটি মানুষের জন্য বানাতে হবে একটাই সংবিধান। ব্রিটিশরা চলে যাওয়ার পর এটাই ছিল ভারতের সামনে সবচাইতে বড় পরীক্ষা। তো এই বিরাট কাজটা কিন্তু হঠাৎ করে একদিনে শুরু হয়নি। এর পেছনে ছিল একটা স্বপ্ন, একটা বিপ্লবী ধারণা যে ভারতীয়রা, শুধুমাত্র ভারতীয়রাই নিজেদের ভাগ্য নিজেরা লিখবে, বাইরের কেউ নয়। কিন্তু এই অধিকারটা আদায় করা মোটেও সহজ ছিল না। ১৯৩৪ সালে এম.এন. রায় প্রথম এই আইডিয়াটা দেন, আর তারপর থেকে দশকের পর দশক ধরে চলেছিল লড়াই। শেষ পর্যন্ত ১৯৪৬ সালে ব্রিটিশরা ক্যাবিনেট মিশন প্ল্যানের মাধ্যমে এই দাবিটা মেনে নেয়। মানে পুরো একটা দশকের সংগ্রাম। আচ্ছা, কাঠামো তো তৈরি হলো, কিন্তু এবার প্রশ্ন হল, কারা গড়বেন এই নতুন ভারত? কারা হবেন সেই স্থপতি? চলুন দেখে নেওয়া যাক। শুরুতে ঠিক হয়েছিল গণপরিষদে থাকবেন মোট ৩৮৯ জন সদস্য। প্ল্যানটা ছিল এমন যে ব্রিটিশ ভারতের সব প্রদেশ আর দেশীয় রাজ্যগুলো, মানে সব জায়গা থেকেই প্রতিনিধিরা আসবেন। কিন্তু ইতিহাস তো অন্যদিকে মোড় নিল, দেশভাগ হয়ে গেল। আর এর ফলে কি হল? পরিষদের সদস্য সংখ্যা কমে দাঁড়াল ২৯৯-এ, কারণ মুসলিম লীগের অনেক সদস্যই তখন পাকিস্তানের গণপরিষদে যোগ দেন। তো এই যে ২৯৯ জন সদস্য, এনারা এলেন কিভাবে? দেখুন, এটা কিন্তু একটা বেশ মজার সিস্টেম ছিল। কিছু সদস্য, মানে ২২৯ জন, এসেছিলেন ব্রিটিশ প্রদেশগুলো থেকে নির্বাচিত হয়ে, আর বাকি ৭০ জন এসেছিলেন দেশীয় রাজ্যগুলো থেকে, যাদের মনোনীত করেছিলেন সেখানকার শাসকরা। মানে কিছুটা নির্বাচিত আর কিছুটা মনোনীত, একটা হাইব্রিড মডেল। আর এই যে নির্বাচনের কথা বললাম, সেটার জন্য কিন্তু একটা খুব ইন্টারেস্টিং সিস্টেম ব্যবহার করা হয়েছিল। নামটা হলো সিঙ্গল ট্রান্সফারেবল ভোট, বা সংক্ষেপে এসটিভি। এর মূল আইডিয়াটা ছিল খুব সহজ, যাতে প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ নিজেদের প্রতিনিধি পায় আর কোনো ভোট নষ্ট না হয়। ব্যাপারটা কিভাবে কাজ করত? ধরুন, ভোটাররা শুধু একজনকে ভোট দিত না, বরং তাদের পছন্দের প্রার্থীদের একটা লিস্ট বানাত, ১, ২, ৩ করে। এখন যদি প্রথম পছন্দের প্রার্থী জিতে যায় বা হেরে যায়, তাহলে সেই ভোটটা নষ্ট হতো না, ওটা চলে যেত দ্বিতীয় পছন্দের প্রার্থীর কাছে। দারুণ সিস্টেম, তাই না? এতে প্রায় সব ভোটেরই সদ্ব্যবহার হতো। বেশ, স্থপতিরা তো চলেই এলেন। এবার শুরু হলো আসল কাজ, সংবিধান লেখার সেই বিরাট ম্যারাথন। এটা শুধু আইন লেখা ছিল না, এটা ছিল একটা নতুন দেশের আত্মা খোঁজার চেষ্টা। আর এই যাত্রায় প্রতিটি শব্দ, প্রতিটি কমা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বিতর্ক হয়েছে। কতদিন সময় লেগেছিল জানেন? প্রায় ৩ বছর। সঠিক করে বললে ২ বছর ১১ মাস আর ১৮ দিন। এই লম্বা সময়ে মোট ১১টা অধিবেশন বসেছিল। ভাবা যায় কতটা চুলচেরা বিশ্লেষণ আর তর্ক বিতর্ক হয়েছিল। এত বড় একটা কাজের পেছনে তো একটা দর্শন থাকতে হবে, তাই না? সেই দর্শনটা এসেছিল জওহরলাল নেহরুর অবজেক্টিভ রেজলিউশন থেকে। এটাই পরে আমাদের সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বেল হয়ে ওঠে। এতেই বলা ছিল নতুন ভারতের স্বপ্নের কথা, ন্যায় বিচার, সমতা আর স্বাধীনতা সবার জন্য। আর এই পুরো যজ্ঞের কেন্দ্রে ছিল একটা ৭ জনের কমিটি, যার নাম ছিল ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি। আর এর নেতৃত্বে কে ছিলেন? তিনি হলেন ডক্টর বি.আর. আম্বেদকর, যাকে আমরা ভালোবেসে ভারতীয় সংবিধানের জনক বলি। তবে এত বড় একটা কাজ হলেও এটা কিন্তু সমালোচনার বাইরে ছিল না। বেশ কিছু সিরিয়াস প্রশ্ন উঠেছিল এই গণপরিষদকে নিয়ে। সবচেয়ে বড় প্রশ্নটা ছিল, এই গণপরিষদ কি সত্যিই গোটা ভারতের মানুষের প্রতিনিধিত্ব করতে পেরেছিল? এর বৈধতা নিয়েই অনেকে প্রশ্ন তুলেছিলেন। যেমন ধরুন, সমালোচকরা বলতেন যে এর সদস্যরা তো সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হননি। আবার যেহেতু এটা ব্রিটিশদের বানানো একটা প্ল্যানের উপর ভিত্তি করে তৈরি, তাই এটা নাকি পুরোপুরি সার্বভৌম ছিল না। আরও অভিযোগ ছিল যে এখানে কংগ্রেস পার্টিরই দাপট ছিল বেশি, আর আইনজীবী আর রাজনীতিবিদ ছাড়া তেমন কেউ ছিলই না। আর হ্যাঁ, সময়ের ব্যাপারটা তো ছিলই। প্রায় ৩ বছর লেগে যাওয়াতে অনেকেই অধৈর্য হয়ে পড়েছিলেন। এমনকি পরিষদের ভেতরেই নাজিরুদ্দিন আহমদ নামের একজন সদস্য মজা করে ড্রাফটিং কমিটিকে ড্রিফটিং কমিটি বলে ফেলেছিলেন। মানে যে কমিটি শুধু ভেসে বেড়াচ্ছে, কাজের কাজ করছে না। এই যে আইনজীবী আর রাজনীতিবিদদের প্রাধান্যের কথা বললাম, এর একটা বড় ফল কি হয়েছিল জানেন? সমালোচকরা বলেন সংবিধানটা এতটাই জটিল আর আইনি ভাষায় লেখা হয়েছে যে সাধারণ মানুষের পক্ষে এটা বোঝা প্রায় অসম্ভব। এটা যেন একটা আইনি দলিল হয়ে গেছে জনগণের কথা বলার বদলে।
শুধু দেশের ভেতরেই নয়, বাইরে থেকেও সমালোচনা এসেছিল। যেমন উইনস্টন চার্চিল মুসলিম লীগ পরিষদ বয়কট করার পর তিনি এটাকে হিন্দুদের একটা সংস্থা বলে কটাক্ষ করেন। এই ধরনের মন্তব্যগুলো পরিষদের ধর্মনিরপেক্ষ চরিত্র নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছিল। এত সব সমালোচনা তর্ক বিতর্ক সত্ত্বেও কাজটা কিন্তু থেমে থাকেনি। অবশেষে সেই দিনটা এলো ২৬শে নভেম্বর ১৯৪৯। গণপরিষদ ভারতের সংবিধান গ্রহণ করল আর একটা নূতন যুগের সূচনা হল। কিন্তু একটা মজার ব্যাপার আছে। সংবিধানটা গ্রহণ করা হলো ২৬শে নভেম্বর, কিন্তু আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি ২৬শে জানুয়ারি। কেন? কারণ এই ২৬শে জানুয়ারি তারিখটার একটা ঐতিহাসিক গুরুত্ব ছিল। ১৯৩০ সাল থেকে এই দিনটাকেই পূর্ণ স্বরাজ দিবস বা স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হতো। তো সেই দিনটাকে সম্মান জানাতেই সংবিধান কার্যকর করার জন্য ২৬শে জানুয়ারি ১৯৫০ তারিখটা বেছে নেওয়া হয়েছিল। তো এই ২.৫ বছরেরও বেশি সময়ের পরিশ্রমের পর ফাইনালি কি তৈরি হলো? একটা প্রস্তাবনা, ৩৯৫টা আর্টিকেল আর ৮টা শিডিউল সমেত এক বিশাল ডকুমেন্ট, যা ছিল সেই সময়ে বিশ্বের সবচাইতে দীর্ঘ আর বিস্তারিত সংবিধানগুলোর মধ্যে একটা। ভারতের সংবিধান যে একটা অসাধারণ ঐতিহাসিক প্রচেষ্টা, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, ইতিহাসের একটা নির্দিষ্ট সময়ে তৈরি হওয়া এই দলিলটা এতগুলো দশক পরেও একটা দেশের ভবিষ্যৎকে পথ দেখাতে পারবে তো? আজকের এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে এর প্রাসঙ্গিকতা কতটা? এই চ্যালেঞ্জটা কিন্তু এখনও রয়ে গেছে।